সো আমরা একটা জায়গায় যদি চাপ বাড়াই, তাহলে সেই চাপটা কি হবে? বেশি চাপের জায়গা থেকে জিনিসগুলা অণুগুলা কোথায় চলে যাবে? যেখানে কম প্রেসার থাকবে ওই জায়গাটায় চাপটা উম, মানে অণুগুলা চলে যাবে। চলে গেলে কি হবে? যে বাইরে থেকে এক্সট্রা চাপটা দেওয়া হয়েছে, ওইটার ইফেক্টটা কি হবে? কমে যাবে। কথাটা কি বোঝা গেছে এবার? হুম। ওকে। সো তাহলে এখন আহ, এটা লিখে নেবেন যে কখন কোনো একটা রিয়াকশনে চাপের প্রভাব আমরা পাবো না। ঠিক আছে? যদি আপনি পান যে বিক্রিয়ক ও উৎপাদে গ্যাসীয় অণুর সংখ্যা সমান হলে তখন চাপের কোনো প্রভাব থাকবে না। চাপের কোনো প্রভাব থাকবে না। এরকম রিয়াকশন দেয় যে যেখানে ধরেন মানে কোশ্চেনে হয়তো ক্রিয়েটিভে আপনাকে দিয়ে দিল, ধরেন ক্রিয়েটিভে দেওয়া হলো x2 + i2, এবং এখানে মাথায় রাখবেন এগুলো সবসময় কি হতে হবে? গ্যাসীয় অণু হতে হবে। আপনাকে যদি কোনো এমন কোনো রিয়াকশন দেয় যেখানে সলিড আছে, সব সলিড বা সব লিকুইড, তখন কিন্তু এই চাপের প্রভাব অ্যাপ্লিকেবল না। কি বলছি কথাটা? যদি যদি কোনো রিয়াকশনে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলো কঠিন বা সবগুলি কঠিন অথবা তরল থাকে, তখন ওই বিক্রিয়ায় চাপের প্রভাব দেখা যাবে না। ওই বিক্রিয়ায় চাপের প্রভাব দেখা যাবে না। এগুলা ট্রিকি কোশ্চেন। হ্যাঁ, মানে অবজেক্টিভে দেয়। আর এখানে কথাটা খেয়াল করেন, এখানে কিন্তু একটা টার্ম ইউজ করছি, সবগুলি। মানে বিক্রিয়ক যতগুলা, উৎপাদক অতগুলা, সবগুলোই আমার কঠিন হইতে হবে, সবগুলাকেই তরল হইতে হবে। তখন আমরা কোনো চাপের প্রভাব পাবো না। যদি কোনো কারণে অ্যাটলিস্ট একটা গ্যাসীয় অণু আপনি পান, তখন কিন্তু ওইখানে চাপের প্রভাব আপনি দেখতে পাবেন। কি বলছি কথাটা বুঝতে পারছেন? যদি কোনো কারণে হুম। একটা গ্যাসীয় মৌল যদি থাকে, তখন কিন্তু আমরা সেখানে চাপের প্রভাবটা দেখতে পাবো। আচ্ছা, যেমন এইখানে এটাও একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস। এখানে আছে 2 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা যদি কাউন্টিং করি, এখানে হাইড্রোজেন আছে কত মোল? 1 মোল। এখানে আছে আয়োডিন কত মোল? 1 মোল। এখানে হাইড্রোজেন আয়োডাইড আছে কত মোল? 2 মোল। তাহলে আমরা যদি দেখি, প্রথমে আমাদের কি ক্রাইটেরিয়া কি হইতে হবে? দুইটাই গ্যাসীয় অণু কিনা। দুইটাই গ্যাসীয়। বিক্রিয়ক উৎপাদ দুইটাই আমাদের গ্যাসীয় অণু আছে। সো এটাতে চাপের প্রভাব থাকতে পারে। প্রথমে আমরা এটা দেখবো। সেকেন্ড যে জিনিসটা দেখবো, বাম পাশে মানে বিক্রিয়ক, এটা কি বিক্রিয়ক আর উৎপাদে গ্যাসীয় অণুর সংখ্যা সমান কিনা। তাহলে বিক্রিয়কে অণুর সংখ্যা কয়টা? বিক্রিয়কে কয় অণু গ্যাস আছে? 1 + 1, দুইটা আছে। টু। টু। আর উৎপাদে কতগুলো আছে? উৎপাদেও কিন্তু 2 মোল আছে। ঠিক আছে, 2 মোল। সো এখানে চাপের প্রভাব থাকবে কিনা? সো যেহেতু বিক্রিয়ক অণুর সংখ্যা এবং উৎপাদে অণুর সংখ্যা কি ইকুয়াল, অণুর সংখ্যা সমান, তাই এখানে চাপের প্রভাব থাকবে না।
ক্লিয়ার এতটুকু? হুম। আচ্ছা, এখন আমরা আরেকটা রিঅ্যাকশন দেখি। আম, আচ্ছা, আর এটাকে যখন ক্রিয়েটিভে দেয় তখন কিভাবে দেয় এটা লিখে দিই। A2 প্লাস B2 এখান থেকে হয়েছে টোয়াইস বি, সরি টোয়াইস AB, এভাবে দেয়। ঠিক আছে, তো আপনার তখন হাইড্রোজেন আয়োডিন এগুলো রাখার কিছু দরকার নেই। যদি আপনাকে বলে দেয় যে বি হলো একটা হ্যালোজেন, ঠিক আছে, তখন হয়তো বা লিখতে পারেন, নাহলে কোনো দরকারই নেই। তখন আমাদের এভাবে হিসাব করতে হবে যে এতে আছে 1 মোল, বিতে আছে 1 মোল, টোটাল আছে 2 মোল। আবার উৎপাদেও আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখবো কত মোল আছে, 2 মোল আছে। যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে অনুসংখ্যা সমান, সো এখানে চাপের কোনো প্রভাব লক্ষণীয় না। এগুলো কিন্তু ট্রিকি কোশ্চেন, এটা কিন্তু ক্রিয়েটিভেও মাঝে মধ্যে দেয়। হ্যাঁ, যে একটা রিঅ্যাকশন দিয়ে বললো এখানে তাপের প্রভাব থাকবে কিনা। হয়তো এখানে তাপের প্রভাব থাকতে পারে, যদি আপনি দেখেন ডেল্টা এইচ এর একটা ভ্যালু থাকে, তাহলে আপনাকে যদি বলে যে এখানে তাপ এবং চাপের প্রভাব থাকবে কিনা ব্যাখ্যা করো, তখন যদি আপনি দেখেন যে ডেল্টা এইচ দিয়ে ক্যালকুলেশন, মানে ওই হিসাব নিকাশ করা যায় যে নেগেটিভ হয়েছে, তার মানে বিক্রিয়ার চাপ বাড়াইলে কি হবে, তাপ বাড়াইলে, তাপ কমাইলে কি হবে, বাড়াইলে কি হবে, ওইগুলো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু চাপের কথাটা যখন লিখবেন তখন আপনি বলে দিবেন যে এখানে চাপের প্রভাব দেখা যাবে না, কেন যাবে না, তখন এই কথাগুলো বলতে হবে। কথাটা কি বুঝা গেছে? হুম। ওকে, আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা রিঅ্যাকশন দেখি। প্রথম হলো PCl5। এটা তো গতকালকে ক্রিয়েটিভ আকারে দিয়ে দিছিলাম না, যে হুম। PCl5টাকে কিভাবে দেয়। এখান থেকে হয়েছে PCl3 প্লাস Cl2। Cl2। আচ্ছা, এখন এগুলো প্রত্যেকটাই হলো গ্যাসীয়। ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা ফসফরাস ট্রাইক্লোরাইড, এবং এটা ক্লোরিন, সবগুলো আমাদের গ্যাসীয় মৌল। এখন এবার আপনি বলেন এখানে কি চাপের প্রভাব থাকবে নাকি থাকবে না? এখানে থাকবে। হ্যাঁ, গুড, এখানে চাপের প্রভাব থাকবে। তাহলে যেহেতু হুম। বিক্রিয়ক অণুর সংখ্যার চেয়ে উৎপাদনের সংখ্যা বেশি, হুম। বিক্রিয়ক অণুর সংখ্যার চেয়ে উৎপাদে অণুর সংখ্যা বেশি, কয়টা বেশি এটা না লিখলেও চলবে, তাই এখানে চাপের প্রভাব থাকবে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম একটু আগে উদাহরণ দিয়ে, চাপ যদি বাড়ানো হয় তাহলে যেই দিকে কম থাকবে বিক্রিয়াটা ওই দিকে শিফট করবে। ঠিক আছে, তাহলে কি বললাম, চাপ যদি বাড়ানো হয় কি হবে, অণু যেখানে কম থাকবে বিক্রিয়া ওই দিকে শিফট করবে, বা বিক্রিয়া ওই দিকে যাবে। ঠিক আছে, এখন আপনি বলেন এই রিঅ্যাকশনে যদি আমরা চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা কি সামনের দিকে যাবে না পিছনের দিকে? পিছনের দিকে। গুড। আপনার গলার অবস্থা এরকম কেন, বেশি ঠান্ডা? যে বৃষ্টি পড়ছে সারাদিন। Okay. আচ্ছা, চাপ যদি অনেক বেশি বাড়ানো হয় তাহলে বিক্রিয়া পিছন দিকে সরে যাবে, পিছন হুম। দিকে যাবে। কেন? কারণ বিক্রিয়কে, কারণ কি, বিক্রিয়কে কোনো অনুসংখ্যা কম। 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 ওই বইটা মনে হয় কিনা হয় নাই না, টেস্ট পেপারটা? না। ট্রাই করেন কালকে কিনে ফেলতে, থার্সডে কালকে, আচ্ছা। নাহলে আবার শুক্রবার এসে পড়বে। গত শুক্রবার আচ্ছা। কেনার কথা, আজকে আরেক শুক্রবার চলে আসছে। আচ্ছা,
তাহলে এখানে আমরা যদি বলি তাহলে এখানে কি বলবো, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে, এখানে বেশি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হবে বেশি। দেখেন জিনিসগুলো কিন্তু অনেক সহজ, এই কথাগুলোই আপনাকে বইয়ের ভাষায় লিখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা N2 আর 3H2 দেই, দুইটাই তো গ্যাসীয়, এটা আমরা মোটামুটি এখন মাথার মধ্যে সেট, 2NH3। এখন এখানে যদি আমি চাপ বাড়াই, এখানে বাম পাশে আছে একটা, ডান পাশে আছে তিনটা, টোটাল আছে চারটা, টোটাল এই পাশে আছে 4 মোল, এখানে আছে কয় মোল, 2 মোল। 2 মোল। তো আমি যদি বাম পাশে চাপ বাড়াই, বিক্রিয়া সামনের দিকে চলে যাবে, মানে সম্মুখমুখী বিক্রিয়া উৎপন্ন হবে। তাহলে এই যে গতকালকে আমরা যখন বলতেছিলাম অ্যামোনিয়ার ক্ষেত্রে চাপ বাড়াইলে তাহলে কি হবে, বিক্রিয়া অ্যামোনিয়ার উৎপাদন কি করা যাবে, বাড়ানো যাবে। ব্যাপারটা বুঝা গেছে এবার, চাপ বাড়ালে অ্যামোনিয়ার উৎপাদন, চাপ যদি বাড়ায় অ্যামোনিয়ার উৎপাদন বাড়ানো যাবে। আপনি বইয়ের লেখাগুলো পড়ছিলেন পরে? হ্যাঁ পড়ছিলাম। বুঝা গেছে সবকিছু ঠিক মতো? হ্যাঁ মিলে দেখছি। আচ্ছা, good. আর যদি এখানে চাপ কমায় ফেলেন তাহলে কিন্তু আপনার যে টার্গেটটা অ্যামোনিয়ার উৎপাদন সেটা কিন্তু ফুলফিল হবে না। সো আপনাকে যখন বলবে যে অ্যামোনিয়ার উৎপাদন বাড়ানো যাবে কিনা, তখন কিন্তু আপনাকে দুইটা জিনিসই বলতে হবে, তাপের কথাও বলতে হবে, প্লাস কি এই চাপের কথাটাও বলতে হবে। ঠিক আছে, যদি কোনো কারণে একটা মিস করে যান তাহলে কিন্তু ফুল মার্কস আসবে, এবং এটাই দেয়। কোশ্চেনে বলে দিবে না যে তাপ চাপ দুইটারই বর্ণনা? না, এটার ক্ষেত্রে অ্যামোনিয়ার উৎপাদনের কোশ্চেনটা যদি বলে, যদি আপনাকে শুধুমাত্র এই সিনারিওটা কখন হবে, যখন আপনাকে বলবে এই বিক্রিয়ায় উৎপাদন বাড়ানোর প্রসেস কি, বা উৎপাদন বাড়ানো সম্ভব কিনা, বা উৎপাদন বাড়াইতে হলে কি করতে হবে, তখন আপনাকে চাপ তাপ বাড়ানোর কথা কিছু বলে দিবে না। তখন আপনাকে যেহেতু উৎপাদনের কথা বলছে, উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে চাপের কথাও বলবেন, আর এটা কিসের কথা, তাপের কথাটাও বলবেন। ঠিক আছে, যখন লিখে রাখেন লাগলে, উৎপাদন বাড়ানোর কথা বললে চাপ এবং তাপ দুটোর কথাই বলতে হবে, যেটা কিনা আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়াটাই দেয়, অন্য কিছু দেয় না। সো আপনি যদি ওটা ভালো করে পারেন হয়ে যাবে। লাস্টের রিঅ্যাকশনটা সবার চেয়ে আলাদা। এখানে হলো ক্যালসিয়াম কার্বনেট আছে, এটা লেখা শেষ হয়েছে? হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে চিন্তা করেন তো ক্যালসিয়াম কার্বনেট কিন্তু কি চুনা পাথর, চুনা পাথর দেখতে কেমন, সলিড একটা জিনিস। আর ক্যালসিয়াম অক্সাইড এটা কি, চুন। ঠিক আছে, চুন। আর তাহলে আর কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু আমার কি হইতেছে, গ্যাস। গ্যাস। তাহলে এখানে খেয়াল করেন, আমরা বলছিলাম যে সবগুলোই যদি সলিড থাকতো তাহলে চাপের প্রভাব থাকতো না, কিন্তু ঝামেলা হলো এখানে একটা গ্যাসের অণু আছে। সো আমরা এখানে গ্যাসের অণু থাকার কারণে একটা গ্যাসের অণু যদি থাকে কোনো সমস্যা নেই, এখানে একটা আছে, এখানে জিরোটা আছে, দ্যাট তাইলেও কিন্তু এখানে চাপের প্রভাব থাকবে। মোট কথা একটা থাকলেই হবে। আচ্ছা, লিস্ট ওয়ান। এখন এখানে যদি চাপ বাড়াই, চাপ যদি বাড়ানো হয়, বিক্রিয়া কোন দিকে সরবে, সামনের দিকে না পিছনের দিকে? চাপ যদি বাড়ানো হয় তাহলে যেখানে বেশি আছে সেখান থেকে কোন দিকে শিফট করবে, বাম দিকে শিফট করবে। মনে করেন এখানে ওয়ান একটা আছে, এখানে আরো একটা যদি দেন তাহলে এখানে কি বেশি হয়ে গেল না, তখন এই একটা কোথায় শিফট করবে, লেফট সাইডে শিফট করবে। ঠিক আছে, এটা হ্যাঁ এটা লিখে রাখেন লাগে, এটা যেহেতু কনফিউজড হয়েছেন। তো চাপ যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়া কোন দিকে সরে যাবে, পিছনের দিকে সরে, বিক্রিয়া পিছনের দিকে যাবে, বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি হবে। চাপ যদি কমানো হয় বিক্রিয়া সামনের দিকে যাবে।
আমাদের লাস্ট টপিক, ঘনমাত্রা। তো ঘনমাত্রার ক্ষেত্রে যদি দেখি যে দুইটা মনে করেন এ একটা বিক্রিয়ক আর বি হলো উৎপাদ, এটা হলো বিক্রিয়ক আর এটা হলো আমাদের একটা উৎপাদ। এটা সবচেয়ে সহজ, মানে ঘনমাত্রার সবচেয়ে প্যাচগুজ কম। ঠিক আছে, চিন্তা করেন ঘনমাত্রা বাড়ানো মানে ব্যাপারটা হলো আহ বিক্রিয়কের পরিমাণ বাড়াবেন। সহজ করে চিন্তা করেন, বিক্রিয়ক যদি বাড়ানো হয় নরমালি উৎপাদ কোন দিকে শিফট করে? মানে রিঅ্যাকশন করার জিনিসপত্র বেশি দিতেছে, তখন কি হবে? উৎপাদ বেড়ে যাবে না? হ্যাঁ, সহজ করে। আবার যদি রিঅ্যাকশনের জিনিসপাতি কমায় দেন তাহলে উৎপাদ কি হবে? কমে যাবে। কমবে। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা যদি বাড়ানো হয়, এখানে ঘনমাত্রা বেশি দিচ্ছেন, আরো বেশি বেশি জিনিসপত্র দিচ্ছেন। ধরেন মনে করেন যে ভাত রান্না করবেন, 5 জনের জন্য করতেছেন, এখন যদি আরো বেশি চাল দিয়ে দেন ওটার মধ্যে, তাহলে আরো বেশি মানুষকে আপনি খাওয়াইতে পারবেন। তার মানে তখন উৎপাদের পরিমাণ আপনি বেশি পাবেন। তাহলে চালের পরিমাণ বাড়ানো বা ঘনমাত্রা বাড়ানো। ঠিক আছে, তাহলে ঘনমাত্রা যদি বাড়ে এর বিক্রিয়ার হার কি হবে? বেড়ে যাবে। বিক্রিয়ার হার বেড়ে যাবে। তো বিক্রিয়ার হার যদি বেড়ে যায় তখন আমরা বলবো বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। আর ঘনমাত্রা কমালে ঠিক রিভার্স জিনিস, তাহলে এর বিক্রিয়ার হার কমে যাবে আর বিক্রিয়া পিছনের দিকে যাবে। এটা এতটুকু। শেষ, হ্যাঁ। এটার মধ্যে তেমন কিছু নাই, এই কারণে ঘনমাত্রাটা সবচেয়ে কম আসে। ঘনমাত্রা থেকে সাধারণত কোশ্চেন দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাপ আর তাপের টবে। তাপমাত্রাই বেশি একটু হুম জন্য। হুম হুম, তাপমাত্রাটাই বেশি না, কারণ ওইটাই প্যাচ লাগে, কথাটা হুম। লিখতে ঝামেলা লাগে। ওকে, তাহলে এখন আমাদের এই টপিক শেষ। আমাদের পরিবেশ রসায়ন বলে রাসায়নিক পরিবর্তনে যা যা ছিল খুঁটিনাটি যত ছোটখাটো জিনিস সব শেষ। এখন আমরা চলে যাব এখান থেকে এক সেট আসতে পারে, লাস্টে আসতে, তুমি থেকে তো আসে। এখান থেকে এক সেটই আসবে, এক সেট আসবেই, কোনো মিস নেই। এই জন্যই এটা স্পেশালি পড়াইলাম যে এটা থেকে যাতে মিস না যায়। ঠিক আছে, মানে কোনো কারণে ম্যাথে একটু যদি মানে সমস্যা হয় তখন এটা যাতে কভার করতে পারে। পারবেন পারবেন। এই যে এখন এইটা পড়াবো, এখান থেকে একটা সেট আসবে, আমি পুরো ওই যে সেট অনুযায়ী ভাগ করছি, মানে এগুলা থেকে দিবেই, কোনো মিস যাবে না। ঠিক আছে, আহ, আজকে যে কটা মানে এখানে আমরা পড়াবো, আহ, আপনি তো বয়েল চার্জ ওগুলা ম্যাথ কি করা হয়েছে আপনার? ফিজিক্সে করছেন? হ্যাঁ। ফিজিক্সে করা হয়েছে? হয়েছে। ওকে, তাহলে ভালো। আম, তাহলে আমি দেখি শেষে হয়তো বা আমি একবার রিক্যাপ করবো, তাহলে আমি আপাতত ওগুলা ধরতেছি না। ঠিক আছে, আমি ধরে নিতেছি ওগুলা মোটামুটি আপনার পারার কথা। হ্যাঁ, আচ্ছা। আহ কারণ আমি চাইতেছি ছোট ছোট জিনিসগুলো যাতে বাদ না যায়, ওগুলা শেষ করে তারপর আমি লাগলে আবার ওটা ধরবো। আচ্ছা, এখন পরিবেশ রসায়নে এখানে আমাদের মেইনলি পড়তে হবে গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, মানে এত বেশি গুরুত্বপূর্ণ এটা বলার বাইরে, এটা পড়তেই হবে। এটা আমি পড়াইছিলাম আগে, কিন্তু আরেকবার রিক্যাপ করবো। আহ একটু দেখেন, তো গেল, হ্যাঁ হ্যাঁ, এই যে। আপনাকে কি আমি এই বইটা দিছিলাম? কোন বই? ওই যে পুরা
মানে এইভাবে এই যে টপিক ওয়াইজ লেখা যেগুলো, না না। এটা আমি তাহলে দিয়ে দিব টেলিগ্রামে। আচ্ছা দেখেন এখানে কি বলছে, স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। কি কি থাকতে হবে, কোন দুইটা স্থির থাকতে হবে, টেম্পারেচার স্থির রাখতে হবে, টেম্পারেচার আপনি চেঞ্জ করতে পারবেন না। আরেকটা কোন জিনিস চেঞ্জ করতে পারবেন না, চাপ। চাপ। কেন, লজিকটা যদি মনে রাখেন তাহলে আর মুখস্থ করা লাগবে না। আপনি যদি কোনো কিছুর তাপমাত্রা বাড়ান তখন যে কোনো গ্যাসের অণু কি হয়, ছুটাছুটি কি হয় আগের চেয়ে বেড়ে যায়, অথবা তাপমাত্রা যদি কমিয়ে ফেলেন গ্যাসের অণু ছুটাছুটি কি হবে, চেঞ্জ হয়ে যাবে না। ঝামেলাটা বুঝতে পারছেন কেন? হ্যালো, হ্যাঁ, মানে আপনি একটা গ্যাসের, মনে করেন আপনাকে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া হলো, গ্যাস দিয়ে বলা হলো যে ওইটার আপনি ব্যাপনের হার বের করেন। এখন আপনি নর্মালি ভালো মানুষের মতো যে ঠিক আছে এটা যেভাবে দেওয়া হয়েছে আমি ওভাবে নিয়ে কাজ করি, টেম্পারেচার 25°C আছে, ওই 25° নর্মাল টেম্পারেচারই কাজ করলাম। এখন আমি আবার আরেকজনকে দিলাম, তারে বললাম যে ও ও যেখানে কাজ করতেছে ওইটার আবার টেম্পারেচার একটু কম, মনে করেন এসি রুমের মধ্যে বসে বসে কাজ করতেছে, ওর টেম্পারেচার হলো 18°C। তখন দেখা যাবে কি, টেম্পারেচার যদি কম থাকে গ্যাসের অণুগুলা ঠান্ডা ফিল করবে, মানে একটু কনডেন্স হয়ে যাবে না, ছড়াইতে পারবে অত বেশি, তখন গ্যাসের অণুগুলো কি না। একটু কাছাকাছি থাকবে, ছড়াবে কম। আবার আপনি যদি টেস্ট করেন তখন আপনি দেখবেন কি গ্যাসের অণুগুলো ঠান্ডার চেয়ে নর্মালি একটু বেশি ছড়াইতেছে। কারণ কি, টেম্পারেচার বেশি হলে কি হয়, গ্যাসের অণুগুলা ছড়ায় বেশি। তখন আপনি বলবেন যে আমার গ্যাসের অণুগুলা বেশি ছড়াইতেছে, আরেকজন যারা দিচ্ছি সে বলবে না আমার গ্যাসের অণুগুলো খুব বেশি ছড়াইতেছে না। তাহলে দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করবে যে কারটা আসলে ঠিক। তো এই জন্য উষ্ণতাটাকে ফিক্স রাখা হয়, যাতে টেম্পারেচার চেঞ্জ করলে যাতে টেম্পারেচার চেঞ্জ না করে আমরা যাতে কাজগুলো করি। ইজ ইট ক্লিয়ার নাকি? ঠিক আছে। চাপের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি যদি এমন একটা জায়গায় গ্যাসের অণুটা নেন, চাপ দিয়ে ওটাকে কনডেন্স করে রাখেন, তখন কনডেন্স হয়ে গেলে বা জমাট বেঁধে গেলে ওটা কি হবে, ছোটাছুটি কম করবে। আবার যদি কাউরে কম চাপে রাখেন তাহলে সে আবার কি বেশি ছোটাছুটি করতে পারবে, তখন আবার কি হবে, এক একজনের ব্যাপনের হার এক এক রকম হবে। ঠিক আছে। সো এই জন্য এটা এটা আসে কিন্তু গ্রামের ব্যাপন সূত্রটি লিখো, 1 নম্বরে কমন কোশ্চেন, গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখো। স্থির উষ্ণতা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার, সাথে এই যে ফর্মুলাটা লিখে দেবেন কোন গ্যাসের জন্য আর এবং হ্যাঁ জ্ঞানমূলক আসে। হ্যাঁ হ্যাঁ জ্ঞানমূলক। এটা কমন কোশ্চেন দিবেই, মানে আপনি প্রশ্নটা খুললেই দেখবেন এটা আছে, বা এই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কিছু না কিছু দিছে। আচ্ছা, আমি রিস্ক এড়ানোর জন্য এটা প্রমাণটা পড়াই দিতেছি, মানে যদি কোনোভাবে দিয়ে দিল। হ্যাঁ, লেখা শেষ না? হ্যাঁ শেষ। আচ্ছা, তাহলে কথাটা কি বলছে, ব্যাপনের হার মানে আর ঘনত্বের, গ্যাসের ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঘনত্বের বর্গমূল, ঘনত্ব যেটা থাকবে এটা বর্গমূল করব, বর্গমূল করে তারপর এটাকে কি করতে হবে, ব্যস্তানুপাতিক করতে হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ায়, 1/√ডি। তাহলে আর এই 1/√ডি এর কি হবে, ব্যস্তানুপাতিক আর কি। ঠিক আছে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথাটা কি বুঝা গেছে? আচ্ছা, এখন এটা যেহেতু সমানুপাতিক একটা সাইন আছে, এটাকে আমরা উঠাই দিয়ে কি লিখতে পারি, কে লিখতে পারি। হ্যাঁ, কে ইন্টু 1/√ডি, এটা লিখলাম। এখন আপনি ধরেন দুইটা গ্যাস নিয়ে কাজ করলেন, একটা মনে করেন যে কার্বন ডাইঅক্সাইড, আরেকটা অ্যামোনিয়া। তো আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে ধরেন এ নাম দিলাম, আর অ্যামোনিয়া গ্যাসটাকে বি নাম দিলাম। তখন দুইটা গ্যাসের ব্যাপন হার কি সেম, দুইটা গ্যাসের ব্যাপন হার কি সেম হবে, সেম তো হবে না। তাহলে প্রথমটা কার্বন ডাইঅক্সাইড, ওটার জন্য ব্যাপন হার কি হবে, কে ইন্টু 1/√ডি ইন্টু এ। ঠিক আছে, কারণ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আর অ্যামোনিয়ার ঘনত্ব কি একই, একই না কিন্তু দুটা আলাদা। ঠিক আছে, তাহলে আবার অ্যামোনিয়ার ঘনত্ব যদি বলি আর বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর বি 1/√ডি বি। এখন এই দুইটার মধ্যে রেশিও করব বা ডিভাইড করব,
ডিভাইড করলে কি হবে, আর এ, এটাকে যদি আমরা আর বি দিয়ে ডিভাইড করি তাহলে কে আর কে এলিমিনেট হয়ে যাবে না ডিভাইড করলে, এই দুইটা। আর এখানে থাকবে হলো রুট ওভার 1/dA, হ্যাঁ, আর এখানে থাকবে 1/√dB। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1/√dA ইন্টু 1, সরি উপরে চলে যাবে ডিবি আর নিচে হবে 1, তাহলে 1 1 তো চলে যায়, ওটা দরকার নেই। তাহলে √dB আর √dA, তাহলে আর এ আর আর বি এর ক্ষেত্রে আমরা কি পাইলাম, √dB বাই √, সোজা কথা, যে কোনো ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে যায়, যে কোনো ব্যস্তানুপাতিকের সম্পর্কের ক্ষেত্রে সবসময়, ঠিক আছে। মানে এখানে এ আছে, এখানে বি থাকবে, এখানে যদি বি থাকে এখানে এ থাকবে। সমানুপাতিক হলে কি হইতো সুন্দর মতো আর এ, তখন কি হইতো উপরেও থাকতো ডি এ, এখানেও থাকতো ডিবি, ঠিক না, যদি সমানুপাতিক হইতো। কথাটা কি বুঝা গেছে রামেশা? ওকে, সোজা কথা আর এর সাথে ডি এর এই রিলেশনটা আমরা মেনটেন করলাম। তো এটা যদি কোনো কারণে প্রমাণ আসে, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ এটা তুলতে হবে। আচ্ছা আমি এইটা তুইলেন না, আপনি এটা তুলেন, আমি তো ভেঙে ভেঙে করছি একদম বুঝার জন্য, এত কিছু লিখতে হবে না, যে এটা তুলেন, এটা লিখেন। এই যে যদি কোনো গ্যাসের জন্য আর এবং ডি শেষ, তাহলে তুলবো। বুঝছেন রমেশা? আচ্ছা আচ্ছা, এখন কি যেন বলতে নিছিলাম, ও কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া এই দুইটার মধ্যে কার ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি, ঠিক আছে। তাহলে আপনাকে বের করতে হবে CO2 এর আণবিক ভর। কি বের করবো আমরা, CO2 এর আণবিক ভর। তাহলে CO2 এর আণবিক ভর কত? 44। হ্যাঁ 44 গ্রাম, ঠিক আছে। 44, সরি গ্রাম হবে না, আণবিক ভরের কোনো একক নেই। আর অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আণবিক ভর কত? 1 প্লাস, সরি 14 প্লাস 3 নাকি 17। তাহলে এখন CO2 এর আণবিক ভর, আণবিক ভর কার চেয়ে বেশি? অ্যামোনিয়ার চেয়ে বেশি। তাহলে যার আণবিক ভর বেশি হবে তার নিঃসরণের হার কম, সে কম ছড়াবে। তাহলে যদি আমরা বলি আর অফ অ্যামোনিয়া ইজ গ্রেটার দেন, নিঃসরণ আর ব্যাপন সেম না? হ্যাঁ 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 হ্যাঁ, নিঃসরণ ব্যাপন অ্যাকচুয়ালি নিঃসরণ আর ব্যাপন পুরোপুরি সেম না, ঝামেলা আছে। নিঃসরণ হলো একটা ছোট ছিদ্র দিয়ে সজোরে যদি বাতাস বের হয়ে যায় ওটাকে বলে নিঃসরণ, আর ব্যাপন মানে হলো পুরো জায়গাটায় ছড়ায় যাবে, ওটা কোনো ছোট ছিদ্র দিয়ে বের হবে না, যে কোনো জায়গা থেকে বের হতে পারে, ঠিক আছে। ধরেন আপনি একটা পারফিউম যদি মারেন, ঠিক আছে, পারফিউমটা যখন বের হয় ছিদ্রটা দিয়ে, তখন ওটা হলো বের হওয়ার সময়টাকে বলা হয় নিঃসরণ, বের হওয়া। আর যখন এটা ছড়ায় যায় ওটাকে বলা হয় ব্যাপন, ঠিক আছে। আসলে আমি বারবার কি কারণ নিঃসরণের হার বলতেছি বুঝতেছি না, ব্যাপনের হার, ঠিক আছে। মানে এইসব কোশ্চেনে কি দুইটা সেমই? হ্যাঁ বলতে পারেন, সেম বলা যাবে, অত পেঁচাবে না এটা।
ক্লিয়ার হয়েছে? এটা বুঝে গেছে? ভাবছিলাম আরেকটা টপিক শুরু করতে হবে, শুরু হবে না। যেটা আণবিক ভর বেশি সেটার ব্যাপন হার কম। ইয়েস, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হবে, কারণ আর এর সাথে আণবিক ভরের সম্পর্ক কি? ব্যস্তানুপাত, উল্টা। হুম। ওটা বেশি হলে ওটা কম হবে, ওটা কম হলে ওটা বেশি। এগুলো সব শেষ। আচ্ছা, আমি তাহলে একটা সাথে ক্রিয়েটিভও দিয়ে দিই। হ্যাঁ, এটা এখানে না করে সো এখানে একটা চেম্বার, মাঝখানে সরি ফাঁকা যাবে। এখানে একটা গ্যাস আছে, এ গ্যাস, এটা 0.54 গ্রাম, then VA 0.3 decimeter cube, then pressure 760 millimeter Hg, then এখানে আছে B গ্যাস 0.61 গ্রাম, VB 0.4 decimeter cube, PB 770 millimeter Hg। ঠিক আছে, আর এখানে কন্ডিশন দেওয়া থাকবে এ আর বি দুইটা গ্যাস কোনো রিঅ্যাকশন করতেছে না। ঠিক আছে, আচ্ছা এগুলো সাধারণত আসে হলো মোট চাপের ম্যাথ গুলো, বাট মাঝে মধ্যে এটার মধ্যে ঘ নাম্বারে কোশ্চেন হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ ও বি গ্যাস দুইটির ব্যাপন হার তুলনা করো। ব্যাপন হার তুলনা করো, এটা আসছে হলো কুমিল্লা বোর্ড 2017-এ। কুমিল্লা বোর্ড 2017। ঠিক আছে, অথবা আপনার এরকমও কোশ্চেন আসতে পারে যে কোনটার মধ্যে ব্যাপন দ্রুত হবে, একই কথা। করতে পারবেন এটা? দেখি।